সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার হাজির আপনাদের সামনে। আমরা একটি নতুন অনুষ্ঠান করছিলাম এর আগে। সেই অনুষ্ঠানটা ছিল আসলে আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি চ্যানেল তৈরি করছি, যেই ওটিটির জন্য আমাদের এখানে যারা কাজ করছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে কথোপকথন। আসলে এটা আমাদের কথা নামে আমরা এই অনুষ্ঠানটি করছি, যেই অনুষ্ঠানটাতে আমরা আমাদের এই কলিগসদের কথা শুনতে চাই, তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন মিস্টার মোস্তফা মনন। উনি আমাদের এখানে হেড অফ প্রোডাকশন হিসেবে কাজ করছেন এবং ওনার অনেক অভিজ্ঞতা, আমরা সেই অভিজ্ঞতা ওনার সাথে শেয়ার করতে চাই এবং ওনার অভিজ্ঞতাও আপনাদেরকে জানাতে চাই। চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের কথা। মোস্তফা মনন, স্বাগতম আপনাকে আজকের অনুষ্ঠানে। আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া স্পেশালিস্ট বা যেই বিশেষণই দেয়া যায় না কেন, আপনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আসলে মিডিয়ার জন্য অনেক বেশি এফেক্টিভ আমি মনে করি। ওটিটিতে কাজ করার বিষয়টা আপনার কাছে কীরকম মনে হচ্ছে? আপনি তো এর আগে টেলিভিশনে কাজ করেছেন, কোনো কোনো জায়গায় হয়তো বা বিক্ষিপ্তভাবেও কনসালটেন্সিও করেছেন, হ্যাঁ, তো সরাসরি ওটিটির সাথে কাজ করা এই এক্সপিরিয়েন্সটা আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন আর কি। ওটিটির সাথে কাজ করার আমার অল্প কিছু অভিজ্ঞতা আছে, কারণ আমি যখন দীপ্ত টেলিভিশনে ছিলাম, তখন সেখানে সিরিয়াল করতাম, মেগা সিরিয়াল, প্রতিদিনের ধারাবাহিক। পরে আমি ওটিটিতে জয়েন করি একটা প্রতিষ্ঠানের, যাদের হয়ে আমি জি5 এবং চরকির সাথে কাজ করি। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সাথেও আমরা তখন পিচ করতাম, ওটিটির এক্সপিরিয়েন্সটা হলো এটা অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি সিস্টেমেটিক, হ্যাঁ, এবং অনেক বেশি টার্গেট অডিয়েন্স কেন্দ্রিক। তো এইটা অনেক বেশি সুনির্দিষ্ট এবং এখানে ব্যবসার ক্ষেত্রগুলি অনেক বেশি সুনির্দিষ্ট। আমি যতটুকু কাজ করে আসছি সেই আলোকে আমি বলতেছি, কারণ আমি যতটুকু কাজ করি ওইটা তো প্রাথমিক পর্যায়ে বলা যায়। এখন যেখানে আমি কাজ করা শুরু করেছি দোয়েলের জন্য, তো এইটার ক্ষেত্র তো আরও অনেক বড়। তো সেই বড় জায়গাটায় যাওয়ার জন্য যে প্রাইমারি যেই নো হাউটা দরকার ছিল, ওইটুক হয়তো সম্বল করেই যাত্রা শুরু করা। আপনি কি মনে করেন যে আপনার এই ছোট এক্সপিরিয়েন্সটা বা টেলিভিশনে কাজ করার যেই এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা আসলে দোয়েলের ডেভেলপমেন্টে কাজে লাগবে? জি, অবশ্যই আমি মনে করি। কীভাবে সেটা? আমার যে পজিশন এখন জবের, এইটার মোটা দাগে কয়েকটা দায়িত্ব আছে। একটা দায়িত্ব হলো যে যে কোনো প্রতিষ্ঠানের একটা মোটো থাকে, একটা গোল থাকে এবং গোলের জার্নির বর্ণনাগুলি থাকে, সেগুলি এক্সিকিউট করা। এই এক্সিকিউটের যদি লেভেলটা আসি, এখন ওটিটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সিকিউশন লেভেলটা, আর হলো প্ল্যানিং লেভেলটা। আমি আছি এক্সিকিউশন লেভেলে। এক্সিকিউশন লেভেলে কাজ করতে গেলে যতটুকু এক্সপিরিয়েন্স দরকার, ওইটুকু আমার ঠিকঠাকভাবেই আছে। তো এখন প্ল্যানিং লেভেলটায় আমি কথা বলছি না, কারণ ওইটা আমার এই মুহূর্তে কাজ না। এই যে আপনি এতগুলো নতুন ছেলেমেয়ের সাথে কাজ করছেন, যারা অলমোস্ট খুবই ইয়াং বলতে গেলে, হ্যাঁ, বা কিছু তো আছেই যারা এক্সপিরিয়েন্সড, আবার কিছু একেবারেই আনকরা, কিছু একবারে বয়সে কম। তো এই জায়গাগুলোকে কোপ আপ করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা হলো আদর্শ ফরম্যাট, কারণ প্রত্যেকটা প্রোডাকশনের, যেমন আমরা যদি ক্রিকেট টিমেও দেখি, মূল টিমের পাইপলাইনে ওদের একদম সমকক্ষ লেভেলের এক দল থাকে, পাইপলাইনে আর এক দল থাকে। তো এই প্রোডাকশন রিলেটেড যে কাজগুলি এখানেও 2, 3, 4 লেয়ারের যদি থাকে, তখন বোঝা যাবে যে এই প্রোডাকশনের স্ট্রেংথ ভালো। কিভাবে? যারা সিনিয়র লেভেলে আছেন তারা তো এক ধরনের পরিপক্কতা আছে, তাদের যে কোনো একটা কন্টেন্ট দিলে তারা তাদের মতন করে, আর যারা প্ল্যানিংয়ে আছেন, যারা এক্সিকিউশন আছেন, তাদের সহায়তা একটা গুড কন্টেন্ট দিতে পারে। পাশাপাশি এই যে একটা গুড কন্টেন্ট দেওয়ার জন্য যেই পারিপার্শ্বিক যে সাপোর্টটা দরকার, সেইগুলো আমরা জুনিয়রদের কাছ থেকে পেয়ে থাকি। এতে জুনিয়রদের দুইটা কাজ হয়, একটা তারা ওই সিস্টেমেটিকটা জেনে যায়, আর দ্বিতীয়ত হলো ওই কাজটা করতে করতে সিনিয়রকেও তারা হেল্প করতে পারে। তো যার পাইপলাইনে যত বেশি স্ট্রং এবং ঠিকঠাক লোকজন থাকে, ঠিকঠাক বলতে আমরা বুঝবো যে ওর কাজ করার আগ্রহ, সে কাজটাকে ভালোবাসে,
এই দুইটা জিনিস থাকলে বাকিটা সে করে নিতে পারে। আপনার জায়গা থেকে কি সাজেশন হতে পারে যে দোয়েল আসলে কীরকম হতে পারে বা দোয়েলের ক্যারেক্টারটা কি হতে পারে? অ্যাজ এ এক্সপেরিয়েন্সড প্রফেশনাল আপনাদের কাছ থেকেও তো আসলে দোয়েলের ডেভেলপমেন্ট, দোয়েলের ফিউচার প্ল্যান, দোয়েলের জার্নি, এগুলো জায়গায় তো আপনাদেরও ইনপুট আসতে পারে। তো আপনার জায়গা থেকে এই ইনপুটটা কিভাবে আসতে পারে? আচ্ছা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে দোয়েল হলো কিশোর এবং ইয়ুথদের ধরে, হ্যাঁ। তো এইটা আমাদের যদি মেইন টার্গেট হয় এবং এইটার দর্শক সবচেয়ে বেশি, আমি বাংলা ভাষাভাষী যদি তর্ক সাপেক্ষে 30-35 কোটি যদি ধরি, এখন যারা মোবাইল ইউজার তাদের বেশিরভাগ হলো ইয়ুথ, যাদের বয়স হলো 11 থেকে 25, হ্যাঁ 25 যদিও ইয়ুথ না, কিন্তু এই বয়সের লোকগুলো এই ফোনের অনেক বেশি বা অন্যান্য ডিভাইসে থাকে। তা আমাদের টার্গেট অডিয়েন্স যেহেতু তারা, তাহলে মানে আমরা বড় একটা অডিয়েন্সের জন্য আমরা কাজ করছি এবং এইখানে দুইটা রেসপন্সিবিলিটি থাকে। একটা হলো যে তাদের জন্য কাজ করা এবং তাদের মানুষ গঠনে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি গুড কন্টেন্ট দিয়ে। তা আমাদের টার্গেট অডিয়েন্স যেই লেভেলের আছে এবং যেই লেভেলে প্ল্যানিংটা আছে, এটা আমি মনে করি ঠিকঠাক আছে। এখন এইটা ঠিকঠাক বলতে আমাদের প্ল্যানিংটা আছে এবং রেজাল্টটা আমরা জানি। এখন জার্নিটা আমাদের ঠিকঠাক মতন করতে হবে এবং প্রমোশনালের প্রতি আমাদের অনেক বেশি ফোকাস থাকতে হবে, কারণ এত কন্টেন্ট, তো ইউটিউবও একটা ওটিটি, তো এখানে প্রতিদিন প্রায় 3000-4000 কন্টেন্ট আসে। তো একটা ইউজার সে কোনটা দেখবে, তার কাছে এত নোটিফিকেশন আসে, সে তো সাথে সাথে সুইফট করে, হ্যাঁ। তো তার কাছে যেন আমাদের কন্টেন্টটা পৌঁছাইতে পারি এবং সে যেন এইটা দেখার জন্য আগ্রহ বোধ করে, কারণ যেহেতু আমাদের কন্টেন্ট ভালো, আমরা ওই গুড পিপল মানে গুড ফিলের জন্য কাজ করছি। সমাজ গঠনে আমরা দায়িত্ব নাই, কিন্তু সমাজের মানুষ গঠনে যেন আমাদের ছোট্ট একটা ভূমিকা থাকে, সেই ব্যাপারে আমরা কাজ করছি। এই যে মহৎ উদ্দেশ্য, এখানে বাণিজ্য আছে, আবার সোসাইটি গঠনে আমাদের কন্ট্রিবিউশনও থাকতে পারে। এই দুইটা বিষয় যখন ওই ইউজারের কাছে পৌঁছাতে পারবো যে এই কন্টেন্ট আছে, সে এই কন্টেন্টে আগ্রহ বোধ করবে এবং এই কন্টেন্ট থেকে সে সোসাইটি বা নিজের মানুষ গঠনে সে এক ধরনের আমরা ভূমিকাও রাখবো, তখন সে এইটার আগ্রহ বোধ করবে। এতে আমাদের যে প্ল্যানিং এবং আমাদের যে পরিকল্পনা, এইটা ঠিকঠাক মতন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট পাবো। খুব শীঘ্রই বলতে হয়তো 1-2 বছরের মধ্যে খুব ভালো রেজাল্ট পেতে পারি। এটা যদি হয় আপনার দোয়েলকে নিয়ে চিন্তা ভাবনা, আপনার যেই কাজের জার্নি, সেই জার্নিতে তো আপনি দেখছেন যে টেলিভিশন মিডিয়ার কি অবস্থা। অ্যাট দ্য সেম টাইম নতুন মিডিয়া হিসেবে ওটিটি আসছে বাজারে, অলমোস্ট 7-8টা ওটিটি তো চলছে। এই মার্কেটটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলেন যে দ্য ট্রান্সফরমেশন ফ্রম টেলিভিশন টু ওটিটি, এই জায়গাটার যদি একটা, যেহেতু আপনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, অনেকের সাথে মেশেন, অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত, সো ইউ মাইট হ্যাভ সাম আইডিয়াস যে এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, দর্শকের ভিউ কি, আপনারা যারা মেকার তাদের ভিউ কি, মানে একটা ওভারঅল একটা আইডিয়া যদি আপনি আমাদেরকে শেয়ার করেন। প্রথমত হলো টিভি চ্যানেলের যে ক্যারেক্টার, আমাদের দেশে ওই ক্যারেক্টার অনুযায়ী টিভি চ্যানেলের সংখ্যা খুব কম। আমাদের এখানে একটা টিভি চ্যানেল মাল্টি টাস্কিং, তারা মাল্টি প্রোডাকশন করে। তো এতে দর্শক একটু বিভ্রান্ত থাকে, কারণ কখনকার অনুষ্ঠান কখন প্রচার হয় এবং কোন মেজাজে প্রচার হয়, কোন অনুষ্ঠানটা কবে শেষ হয়, এটা দর্শক জানে না। আমরা যদি দেখি অন্যান্য ইউরোপ থেকে শুরু করে লাতিন আমেরিকা বা পাশের কলকাতা, বোম্বে বা পাকিস্তান, আমরা জানি যে এই চ্যানেলের বৈশিষ্ট্য এইটা। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হলো ওই টেলিভিশনের দর্শকগুলি কমে গেছে, একমাত্র 25 থেকে 55 বছর বয়সী নারীদেরই একটা দর্শক শ্রেণী এখন টিভি দেখে, আর নিউজ বা অন্যান্য স্পোর্টস আইটেমগুলি দেখে। এখন কমে যাওয়ার পর আমরা যদি দেখি টেলিভিশন চলে, তো এটা তো বাণিজ্যিক প্রতিষ্ঠান, তো টেলিভিশনের যে আমরা ফিকশনটার যদি ধরি, নিউজ এবং অন্য যদি কনসিডার না করি, টেলিভিশনে ফিকশনের যে আকার, যে আকৃতি, এখান থেকে যে আয়ের যে মাধ্যমগুলি ছিল, এটা দিন দিন মানে
জ্যামিতিক হারে কমতেছে। হ্যাঁ, আগের যেখানে 100 টাকা ইনভেস্ট করা হতো বা 100 টাকা স্পন্সর পেত, সেখানে পায় এখন 25 টাকা, 4 ভাগের 1 ভাগে চলে আসছে। তো এই টাকাগুলি গেছে নিউ মিডিয়ায়, কারণ এখনকার যে দর্শক তারা নিউ মিডিয়ায় অভ্যস্ত। ওই টেলিভিশনে কোন সময় ওই টেলিভিশনটা প্রচার করবে ওইটার জন্য সে বসে থাকে না, সে তার টাইমটাকে সে নিজের ডিস্ট্রিবিউশন করতে চায়, যে আমার সুবিধা মতন সময় আমি আমার প্রিয় কন্টেন্টটা দেখব। যেই কারণে ওটিটি এখন জনপ্রিয়তা একদম তুঙ্গে, আমরা একটা তুঙ্গের অবস্থানেই উঠতি অবস্থানে আছি। টেলিভিশন থেকে যেহেতু দর্শক সরে যাচ্ছে, এখন টেলিভিশন ফিরাতে হলে কী কী করতে হবে সেটা আরেকটা আলোচনা। তারপর আসি নিউ মিডিয়া। এই যে নিউ মিডিয়ায় যে বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যান্য ব্যবসা বাণিজ্যের একটা হাব হয়ে উঠছে, তো এখান থেকে একটা ইউজার কিভাবে সে কোন কোন সেক্টরে টাইম স্পেন্ড করে, ওই সেক্টরকে যদি টার্গেট করে আমাদের ওটিটির কন্টেন্টগুলি ওইখানে প্রমোশনাল করা যায়, তাহলে ওরা এখানে টাইমটা ব্যয় করবে। ব্যয় করলে তখন এখানে ট্রাফিকটা হবে, এখানে নানান ধরনের একটা হাব তৈরি হবে, দেন এখানে বাণিজ্যটা আসবে। তো বাণিজ্যটা টেলিভিশনে ছিল, টিআরপি ছিল, ওই টিআরপিটা আসতো সপ্তাহান্তে, কিন্তু সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতো। ম্যানিপুলেট করার সুযোগ উন্নত দেশে তো হয়ই, আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তার বেশি হয় প্রভাব বিস্তার করে, কিন্তু এখানে ম্যানিপুলেট করার ওই সুযোগটা নেই, কারণ কার কি রিয়েল সিনিয়রিটি যা যায়। এখন সেইখানেও আবার প্রোপাগান্ডার একটা ব্যাপার থাকে, কিন্তু সেই আলোকেও এই যে একজন বিজ্ঞাপনদাতা বা একজন যে তার পণ্যের প্রসার করতে চায়, সে ডিরেক্ট জানতে পারছে যে আমার এখানে দিলে এতগুলো মানুষের কাছে পৌঁছাবে, এবং সে প্রতিদিনেই চাইলে তার তথ্যটা দেখতে পারে। এই আস্থার জায়গা থেকে সে তখন করে কি, এই ইনভেস্টমেন্টগুলি এই নিউ মিডিয়ায় চলে আসছে। তো টেলিভিশন যদি ব্যাপক পরিবর্তন না আসে, তাহলে এইটা ইতিমধ্যেই ডাইং মিডিয়া হিসেবেই পরিচিত পাবে। পরিবর্তনটা আপনি কোন জায়গা থেকে দেখছেন? যদি সময়কাল ধরি, তাহলে 2000-এর পর থেকে বড় পরিবর্তন চলে আসছে। হ্যাঁ, তার আগের থেকেই আছে, 2000-এর পর থেকে পরিবর্তনটা ডাইনামিকভাবেই আসছে। এখন এই যে পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও যে পরিবর্তিত রূপরেখা দরকার, এখানে দুইটা স্টেক হোল্ডার আছে। একটা হলো প্রোডাকশন কোম্পানি, যদি ওটিটি হয় ওটিটি, আরেকটা হলো সরকারের তরফ থেকে স্টেক হোল্ডার। এই দুইটার মধ্যে সমন্বয়টা কম। কিভাবে? এই যে ওটিটি নীতিমালা নিয়েও একটা ধোঁয়াশা আছে, এবং এইটা এখনও সর্বশেষ কি হালে আছে এটা না জানে ওটিটির কর্তৃপক্ষ, না জানে গভর্নমেন্টের তরফ থেকে। এখন একটা বিজনেস মডেল যদি দাঁড় করাতে না পারে, তাহলে এই যে এত ইনভেস্টমেন্ট, এইটার ভবিষ্যতে তখন একটা জটিলতা তৈরি হবে। জটিলতা তৈরি হওয়ার আগে উচিত হলো এইগুলির মীমাংসা করে যাওয়া। মীমাংসা করলে যদি একটা গুড বিজনেস মডেল থাকে, তাহলে ওটিটি হোক বা যে কোনো প্রতিষ্ঠান আসুক, তখন তাদের উন্নতি করার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারে। সেখানে কি কন্টেন্ট কোনো বড় নিয়ামক হবে কি না, অথবা হিউম্যান রিসোর্স কোনো বড় ডিফিকাল্টিস কিনা? প্রথমত হলো ওটিটি হলো কন্টেন্ট হলো বস, কারণ মানুষ কন্টেন্ট দেখে, সেটা ইরানি কন্টেন্ট না কোরিয়ান কন্টেন্ট না পর্তুগিজ অথবা ব্রাজিলিয়ান কন্টেন্ট। আমাদের এখানে ব্রাজিলের কন্টেন্টও চলে, তো ভাষা এখানে বিষয় না। স্পেনের কন্টেন্ট, বিখ্যাত কন্টেন্টগুলি, সিরিজগুলি বিশেষ করে দারুণ সিরিজ করে। তো কন্টেন্ট হলো বস। এখন কন্টেন্টটা ঠিকঠাক কন্টেন্ট নির্মাতার এখন এখানে আছে না কোনখানে আছে, এখন তো নির্মাতার কোনো ঠিক নাই। ঠিকানা নাই বলতে কোনটা বুঝাইছি, যে ট্যালেন্ট যে কোনো জায়গার থেকে হায়ার করা যায়, কিন্তু আপনি যেটা প্রডিউস করবেন, আপনি বলতে আমি একটা ওটিটির বলছি, ওইটাকে হইতে হইব সেরা জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশি কন্টেন্ট হইতে হইব, কারণ আমরা পশ্চিমাদের কাছে পশ্চিমাদের কন্টেন্ট বিক্রি করলে চলবে না, কারণ ওরা ওদের সোসাইটি, ওদের কালচারটা ভালো বোঝে। আমাদের উচিত হলো আমাদের গল্প যদি আমরা ঠিকঠাক মতন প্রকাশ করতে পারি, তো সারা বিশ্ব ওই কন্টেন্টটা দেখবে। ধরুন আমরা যখন কোথাও বেড়াতে যাই, ওই অঞ্চলের ফুড, ট্রেডিশনাল ফুড কী, ট্রেডিশনাল জায়গা কী, দর্শনীয় স্থান কী, আমরা ওইখানে গিয়া তাজমহলে গিয়ে আমরা নিশ্চয়ই আইফেল টাওয়ার খুঁজি না, তাই না? তো আমাদের কন্টেন্ট, আমাদের দেশীয় এই ভূমির কন্টেন্ট
আমাদের গল্পটা যদি আমরা ঠিকঠাক মতন প্রেজেন্ট করতে পারি, সারা পৃথিবী যখন খুঁজবে যে দক্ষিণ এশিয়ায় কী ঘটে, তখন আমাদেরটা দেখবে। কন্টেন্ট হলো এক নম্বর, এবং এটার কোয়ালিটি কন্টেন্ট। প্রথম হলো কন্টেন্টটার কী, সেকেন্ড থিংকে আসে হলো যে এটার কোয়ালিটিটা কতটুকু আছে, ঠিকঠাক মতন আছে কিনা। তাহলে কি আপনার মনে হয় যে নট অনলি কন্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম হিউম্যান রিসোর্স ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর এনি অর্গানাইজেশন? জি, কারণ ওই যে আমি একটা কথা বলছিলাম যে আমরা যে ওটিটির যদি একটা স্টেক হোল্ডার ধরি, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, তা আমাদের যে এই যে মিডিয়া যে ট্রান্সফর্ম হয়ে ওটিটিতে গেল, ওটিটির যে এই যে বড় বাজার 2000-3000 কোটি টাকার বাজার বা 5000 কোটি টাকার বাজার যাই থাকুক না কেন, এইটার জন্য যেই পরিমাণ জনবল এবং যেই পরিমাণ টেকনিশিয়ান, যেই পরিমাণ রিসোর্স, স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সব জায়গা পর্যন্ত এইটা কম আছে। কমটা থাকার কারণ হলো আমরা এখন এসে মনে করতেছি কম আসছে, কারণ কি আমরা সচেতন ছিলাম না। কারণ বাজার যে পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রিসোর্সটা ওইভাবে ডেভেলপটা এখনও পুরোপুরি করে নাই। এই জন্য সাবকন্টিনেন্টের, যেমন আমার অভিজ্ঞতায় বলি, আরও 2 বছর আগে যখন ওটিটির চরকির জন্য প্রোডাকশন করলাম বা অন্যান্য ওটিটির জন্য প্রোডাকশন করলাম, তখন এইটা তো প্রিভিউ হতো বোম্বে বা কলকাতার ওদের যে জোনাল অফিস থেকে, ওরা প্রচুর কারেকশন দিত, এইটা করেন, এইটা হয় নাই, ওই সেটের সাথে আর্টিস্টের শার্টের কালারের ম্যাচ হয় নাই, শার্টের কলারটা এটা যে চড়া হওয়ার কারণে ওই লোকটা ছিল লম্বা, তাহলে এই লম্বা হয় না, খাটো লোকের সাথে চড়া, এই যে অনেকগুলি মেজারমেন্ট। এবং সেটের ওই দিনের কি এমনও হয়েছে, সেটে থেকে অলওয়েজ ওরা তো বোম্বের থেকে যোগাযোগ করতো, করার পরে ওরা বলতো যে আর কী পড়ছে, হিরো কী পড়ছে, এইটা পড়ছে, অলওয়েজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকতো। আচ্ছা আপনার সেটের কালার কি, জানালার পর্দা কি, এইটার কারণে ওরা বিস্তর কারেকশন দিত। এমনও একদিন হয়েছে, আমাদের একটা হিরোকে ওই সেট থেকে মার্কেটে পাঠাইয়া ওই কাপড় জামা কেনার পরে তারপরে নিয়ে এসে ওরা ওকে করছে। এইটা কেন হলো? কারণ কি আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না, আমরা মোটামুটি জেনে মাঠে নামছিলাম। কারণ এই যে ট্রান্সফর্মের প্রত্যেকটা প্রোডাকশনের তো একটা শর্ত থাকে, আদর্শ শর্ত থাকে, এই 5টা শর্তের কারণে এইটা পূরণ হবে। আমাদের ওই 5টা শর্ত আমরা তখন প্রস্তুতি নিয়ে প্রোডাকশনে যেতে পারি নাই, যেই কারণে আমাদের হ্যাসেলটা পোহাইতে হয়েছে। এখন অনেক লোক তৈরি হয়েছে, 5 বছরের জার্নিতে বেশ কিছু জনবল তৈরি হয়েছে, কিন্তু এখানে 2টা গ্রুপ আছে। একটা হলো যারা বিজ্ঞাপন নির্মাতা গ্রুপ, তাদের প্রিপারেশনটা ভালো, কারণ তারা প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কালার স্কিম থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর বিজ্ঞাপন, যেহেতু একটা ফিল্ম, ওটা করতে করতে তাদের এক ধরনের এক্সপিরিয়েন্স আছে। আর যারা আমাদের প্রথাগত টেলিভিশন মেকার, তারা তো সেলফ সব কিছু, নিজের প্রোডাকশনটাও দেখে, ভাত খাবারের খোঁজ খবর নেয়, আজকে কী খাবে, আর্টিস্টদের কস্টিউম দেখে, সেট দেখে, লাইট দেখে এবং স্ক্রিপ্টও দেখে, যেই কারণে এটা মোটামুটি মানের হয়। এটা আমরা সহ অনেকেই মনে করি যে প্রত্যেকটা বিষয় যদি ঠিকঠাক লোক থাকে, তখন ওই ওটিটিরে মিট আপ করা সহজ। আর যদি একা সব করতে যায় অথবা পদ্ধতিগত কারণে একা করতে হয়, তখন ওইটা মিট আপ করার জন্য আমাদের আরও অনেক সময় লাগবে। তখন অন্যান্য দেশের লোকজন এখানে এসে এক্সপার্টিস হিসেবে কাজ করে। তাহলে আপনি আমাকে এটা কিভাবে বলবেন যে ইফ ইউ টক অ্যাবাউট 2010, 2009 এইরকম সময় কিন্তু আমাদের এতগুলো ইউনিভার্সিটি ছিল না যেখানে আসলে মিডিয়া পড়ানো হতো, বাট স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসটা বড় হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি হয়েছে, সেখানে মিডিয়া জার্নালিজম পড়ানো হচ্ছে, তো সব কিছু মিলে তো লোকবল তৈরি হচ্ছিল। হোয়াট ইজ দ্য গ্যাপ? গ্যাপটা হলো আমার এই মুহূর্তে বাজারে যেই জনবলের যেই ধরনের সক্ষমতা দরকার, ইউনিভার্সিটিগুলি হলো বেশিরভাগ হলো সাবজেক্ট হলো মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন। ওইখানে টেলিভিশন প্রোডাকশন বা ফিল্ম প্রোডাকশন সম্পর্কে 1-2টা ইউনিভার্সিটি পড়ায়, সেটাও সংখ্যায় খুব কম। কোনো সেমিস্টারে চালাইতে পারে, কোনো সেমিস্টারে রান করতে পারে না। এখন মাস কমিউনিকেশনটার যেই কারণে অনলাইন আমাদের একটা গণমাধ্যম, ওইখানে নানান ধরনের যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর ওরা যুক্ত হইতে পারে, কিন্তু এই সেক্টরটায়, বিশেষায়িত সেক্টরটায় এখানে জনবলের একটু অভাব আছে। আমি ইউনিভার্সিটি সরাসরি যুক্ত বেশ কিছু বছর ধরে, আমি যেটা জেনেছি
যে এখানে স্টুডেন্ট কম পাওয়া যায়। আর এখানে যেহেতু ক্রিয়েটিভিটির মাধ্যমেই তাকে একটা মান নিয়ন্ত্রণ করতে হয় এবং সেখানে টিকে থাকতে হয়, সেই কারণে ওই চ্যালেঞ্জটা সবাই নিতে চায় না। ধরেন অন্য কোনো সাবজেক্টে পড়ে, যদি সাংবাদিকতায় পড়ে, এই মিডিয়া অথবা ওই মিডিয়া তাদের কাছে অনেকগুলি রিসোর্স আছে, অনলাইন থেকে শুরু করে অফলাইন। এই ফিল্ম সেক্টরে সে সফল হবে কি না এই নিশ্চয়তা ওই স্টুডেন্ট থাকা অবস্থায় আত্মবিশ্বাস থাকে, কিন্তু নিশ্চয়তা নাই। এই জন্য স্টুডেন্ট কম ভর্তি হয় এবং ইউনিভার্সিটিও ওই ক্ষেত্রে অতটা ফোকাসড না। তাহলে কি আমরা বলবো যে এই গ্যাপটা দিনে দিনে বড় হবে? এখন পর্যন্ত তো বড়ই আছে। এখন ওস্তাদের সাথে কাজ শিখে ওই জায়গা হচ্ছে, কিন্তু পিওর টেকনিশিয়ান, একাডেমিশিয়ান এবং সে ভালো কন্টেন্ট নির্মাতা, সিরিজ বা ফিল্ম নির্মাতা, এইটা খুব সংখ্যায় কম। আমরা যদি 10 বছরেও দেখি 5 জনও নাই। তাহলে একটা 10 বছরে একজন ফিল্ম মেকার যিনি ওই বিষয়ের উপরে পড়াশোনা করে আসছেন, সেই ক্ষেত্রে সফলতার খাতিরে, যদি এখানে বাণিজ্যিক দিকটা জড়িত, সফলতার খাতিরে 5 জনকেও পাওয়া যায় না। এই একটা অনিশ্চয়তা তৈরি আছে। আপনি যদি কালকে একটা ওটিটি চ্যানেল করেন বা ওটিটি বানান, আপনার এই ওটিটির জন্য আপনার লোক লাগবে না? জি, লাগবে। আপনি কোথা থেকে পাবেন সেই লোক? এটা প্রথমত হলো যারা ওটিটি কাজ করে তাদের কাছ থেকে কিছু নিয়ে আসব, আর বাকিগুলো ওই তৈরি করে নিতে হবে। সেই জায়গাগুলো অনেক বেশি চ্যালেঞ্জের না? অনেক চ্যালেঞ্জের, এই জায়গাগুলি খুবই চ্যালেঞ্জের। কারণ ওটিটি তো আর একটা ফরমেশনের, এইটা অনেকের বুঝতে, মানে তরুণদের কথা বলি, বুঝতে ওরা ওটিটি কিন্তু দেখে, কিন্তু ওটিটিতে কীভাবে কাজ করে, ওই ধৈর্য, ওই সময় দেয়া, ওই বিষয়ে অনেক আপডেট থাকা, এইটা সে কম করে। এই কম করার কারণে ওই জনবলটা কম আছে। দায় তো তাহলে ইউনিভার্সিটিরও আছে, যারা পড়াচ্ছে এই সাবজেক্টগুলো, তাদের কারিকুলামও তো ডেভেলপ না। না, আপ টু ডেট না। কেন না? কারণ ওই যে বললাম, তারা বাণিজ্যিকভাবে সফল না। 1 জন 2 জন 3 জন স্টুডেন্ট পায়, মানে 5 জন 10 জন স্টুডেন্ট দিয়ে তো একটা সেমিস্টার চালানো তাদের জন্য টাফ, এতগুলি ফ্যাকাল্টি সহ। আমরা যারা কাজ করতে চাই, আমরা যারা এন্টারপ্রেনারশিপ করতে চাই, তাদের জন্য তো সব থেকে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশে তো আসলে টাকা সমস্যা না, সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। একটা প্রতিষ্ঠান যখন তৈরি হয় তখন ম্যান পাওয়ার ইজ এ বিগ চ্যালেঞ্জ। তো এই ম্যান পাওয়ারটা আমরা আসলে পাবো কীভাবে? এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে কীভাবে? এই ইন্ডাস্ট্রি করার পরে একটা সুনির্দিষ্ট আমাদের একটা নীতিমালা দরকার। কী নীতিমালা? ধরেন এই স্টেক হোল্ডার, বিভিন্ন যে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করতে গেলে যে বিভিন্ন স্টেক হোল্ডারটা দরকার, তাদের সাথে আর ওই ইউনিভার্সিটির সাথে সংযোগ কম। ইউনিভার্সিটির অনেকেই জানে না আমার কোথায় যেতে হবে, আর যারা করেন তারা খুব কম লোকে আছে যে ইউনিভার্সিটিতে গিয়ে বিষয়টা নিয়ে ডিসকাস করে, বিষয়টা নিয়ে ওয়ার্কশপ করায়, বিষয়টা নিয়ে নো হাউ করে। কারণ ওরা জানে না কোথায় করতে হবে, কারণ সবার তো নিজস্ব সেট আপ আছে। ওরা এটা ধরে, আমি এই একটা গ্যাপটা পেয়েছি, এটা আমি ওদের সাথে এটা কথা বলে এটা আমি জেনেছি যে আসলে কার সাথে গিয়ে কথা বলবো। মেইল করার পরে বা করার পরে অনেকেই রেসপন্স করে না, এটাও একটা কারণ। টিচার লেভেলে, স্টুডেন্ট, মেন্টর লেভেলে, স্টুডেন্ট লেভেলে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বা স্ট্যামফোর্ড থেকে বা গ্রিন থেকে বা ইউল্যাব থেকে 10 জন 15 জন ছেলে আছে, ওরা কি করবে ওরা কিন্তু জানে না। তো টিচারদের উচিত হলো, এরকম স্টেক হোল্ডার আছে, যেমন আমাদের দোয়েল আসতেছে, তো টিচারদের উচিত হলো দোয়েলের সাথে কমিউনিকেশন করা যে আমাদের এখানে এরকম পরিমাণ আছে, আপনারা আসেন, 1 দিন 2 দিন আসেন, এসে বসেন, দেখেন আপনাদের কারে প্রয়োজন। যেমন জব ফেয়ার করে বিভিন্ন কর্পোরেটের জন্য, মিডিয়ার জন্য জব ফেয়ার করার একটা আয়োজন করা যেতে পারে। এবং এটা ভাইস ভার্সা, ইউনিভার্সিটির টিচাররা বা যারা কমিটিতে আছেন বা যারা পরিচালনা পর্ষদে আছেন তাদেরও যেমন দায়িত্ব, এবং যারা ওটিটি করবেন তারাও যদি সব পুনরুত্থিত হয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা যেখান থেকে উৎপাদনটা হয় ওই উৎসতে গিয়ে যদি তারা বলে যে এই আমরা আসতেছি, এই আমাদের জনবল লাগবে, এরকম কারা আছে আসেন, সেই ক্ষেত্রে বোধহয় এই কমিউনিকেশনটা হলে ওদের জন্য সহজ হয় একজন পেতে। এটা একটা ভালো উপায় হইতে পারে। মনন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অনেক কিছু জানলাম আমরা। তো এবং আপনি যে জার্নির কথা বললেন,
রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ। আই হোপ ফিউচারে আপনার সাথে আবারও এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে কথা বলতে চাই। সেই আগ্রহ নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি কথা বলার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য আমি কৃতজ্ঞ আপনার প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলাম মোস্তফা মননের কথা, তার জার্নির কথা, তার এক্সপিরিয়েন্সের কথা। এছাড়াও আমরা কিছু অংশ টাচ করেছি যে এন্টারপ্রেনারশিপ বা এই যে টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে, সেখানে লোকবলের যে ক্রাইসিস, টেকনিক্যাল লোকের যে ক্রাইসিস, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। মননের কাছ থেকে আরেকটি ভালো জিনিস এসছে, সেটা হচ্ছে যে মিডিয়ার জব ফেয়ার হওয়া উচিত। বিভিন্ন কর্পোরেটরা জব ফেয়ার করেন, বাট মিডিয়ারও একটা জব ফেয়ার হওয়া উচিত। আমি মনে করি যে যারা নীতি নিয়ে কাজ করছেন, নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, তারাও এই বিষয়গুলো ভাবতে পারেন। নিশ্চয়ই এতে করে মিডিয়া ডেভেলপমেন্টে বা টেলিভিশন বা মিডিয়া ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ হবে এবং আরও ভালো ভালো লোকজন আসবে, এবং আশা করি নতুন জেনারেশনও এই প্রফেশনে আসতে আগ্রহ বোধ করবে। আপনারা যাতে ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন এতক্ষণ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আপনাদের অপেক্ষায় রয়েছে দোয়েল, খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবে।